অম্বরনাথ স্কুলে গেলে পরে রোজই আমরা দুর্গের কোনো না কোনো দিকে বেড়াতে বেরোই। হালকা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন লীলাবতী। ওটা গুজরি মহল, ওখানে থাকতো মানসিংহের গুজরি বউ মৃগনায়নী। হাসলেন একটু। গল্প শুনবেন? ঘোড়ার পর ঘোড়া মাথায় সাজিয়ে পথ চলছেন সাধারণ মেয়ে মৃগনায়নী। ওদিক থেকে ঘোড়ায় চড়ে আসছেন রাজা মানসিং। জল তৃষ্ণায় তার ছাতি ফাটে। মৃগনায়নীর ঘোড়ার জল তৃষ্ণা মিটালো, কিন্তু তাকে দেখে আর এক তৃষ্ণায় রাজার আবার তখন বুক ফেটে গেল। তরল কণ্ঠে লীলাবতী হেসে ওঠে। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা লীলাবতী। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি। কাহিনীর পটভূমি যদিও সুদূর গোয়ালিয়র দুর্গের অন্তর্ভাগ, তবু কলকাতার সঙ্গে এর খানিকটা যোগ আছে। ভূমিকাতে সংক্ষেপে সেটুকু সেরে নিতে চাই। আর্টিস্ট অম্বরনাথ শুধু যে বাঙালি তাই নয়, তাদের বংশগত যশ অপযশের পরিচয় লিপিবদ্ধ আছে প্রাচীন কলকাতার ইতিহাসে। পূর্বপুরুষদের কার নাকি একটা রাজা উপাধি ছিল। পরবর্তী কয়েক পুরুষের জীবন কেটেছে সেই গৌরবের ঢেকুর তুলে। ঐশ্বর্যের উৎসে শুকনো টান ধরেছে অনেক দিন। জমিদারিও রাজনৈতিক ব্যবস্থায় বিলীন হয়ে গেছে। তবু আজও এদের সঞ্চয়ের হিসেব নিলে দেখা যাবে 2-3টে মাঝারি পরিবারের 2-3 পুরুষ পর্যন্ত স্বচ্ছন্দে গ্রাসাচ্ছাদন চলতে পারে। কিন্তু কিছুদিন বদলালেও বাড়ির ছেলেদের হাত বদলায়নি এখনো। কখনো তারা সাঙ্গপাঙ্গ মোসাহেব নিয়ে চলচ্চিত্র প্রতিষ্ঠান খুলে বসে, কখনো বা থিয়েটার কোম্পানি। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে সঙ্গে নারী এদের দ্রুত চলে এখনো। অন্দরমহলের পরিবর্তনটুকু কিন্তু সুস্পষ্ট। একদা তারা ছিলেন অসূর্য স্পর্শা, পুরুষের সঙ্গ পেতেন রাতের নিভৃতে। পরবর্তীনীরা আজ দল বেঁধে সিনেমায় যান, পিকনিকে যান, খেলা দেখেন, চ্যারিটি শোর টিকিট বিক্রি করেন। এহেন পরিবারের ছেলে অম্বরনাথ আর্টিস্ট হবেন, এমন কিছু বিচিত্র কথা নয়। কিন্তু তার চরিত্রগত বৈশিষ্ট্যটুকু আমাকে আকর্ষণ করেছে। বছর 10 আগের কথা। একে বয়স কম, তাই ডাম্বেল বারবেল এসব ভাঁজার উত্তাপটুকু দেহে সকল সময় উপলব্ধি করি। কানে এলো সঙ্গী সাথী নিয়ে প্রায় এ পাড়ায় বিচরণ করতে আসে যে ধনীর দুলাল, তার নাকি মতিগতি ভালো নয়। যোগাযোগ ঘটল একদিন। আচমকা পথ রোধ করে বেশ 2-4টে ঝাঁকুনি দিয়ে বললাম, ফের এ পথে আসতে দেখি তো ঠ্যাং ভেঙে দেব। বেগতিক দেখে সঙ্গীরা তার পার কেটে পড়ল। অমরনাথ দাঁড়িয়ে রইল হতভম্বের মতো। পরে আমার বন্ধুদের 2-1জনকে এগিয়ে আসতে দেখে নিরীক্ষণ করে দেখতে লাগলেন আমাকে। মন্তব্য করলেন, জোর আছে, একা লড়লেও পারতাম না। হাসলেন একটু। আপনার বাড়ি কোনটা? মানুষটি ভয় যে পায়নি এ কথা তো স্পষ্ট বোঝা গেল। আমার সঙ্গীরাও যেন একটু অবাক হয়েই দেখতে লাগলেন তাকে। তাই কঠিন কণ্ঠেই বলতে হলো, ওসব বড়লোকির চাল রেখে সোজা পথ ধরুন, আর যা বললাম তা যেন মনে থাকে। 2 চোখ বিস্ফারিত করে চেয়ে চেয়ে দেখতে লাগলেন তিনি। সে চাউনি দেখে নিজের অজ্ঞাতে হয়তো বা আমিও বিস্মিত হচ্ছিলাম। অল্প হেসে তিনি বললেন, আচ্ছা, আবার দেখা হবে, গুড বাই। মৃদুমন্দ গতিতে ফিরে চললেন। একজন সঙ্গী দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করল, লোকটা শাসিয়ে গেল কি গেল না তা তো বুঝতে পারলাম না, ধরবো আবার? বললাম আমি, থাক,
দেখা যদি হয় ওকে তো আর এভাবে ফিরতে দেব না। কিন্তু দেখা আবারও হলো, এবং সেই রাত্রিতেই হলো। পথে ঘাটে নয়, একেবারে আমাদের বাড়ির বৈঠকখানায়। একজন ভদ্রলোক ডাকছেন শুনে আমি নিচে এসে দেখি শৈথিল্যে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন তিনি। বিস্ময় দমন করতে হলো। কি চান? এক গাল হেসে তিনি জবাব দিলেন, আপনার কাছেই তো এলাম, বলেছিলাম না আবার দেখা হবে। বসুন না। সকৌতুকে নিরীক্ষণ করতে লাগলেন। সজোরে হেসে উঠলেন আবারও। ভারী অদ্ভুত মানুষ তো আপনি। আপনাকে আমার খুব ভালো লেগেছে। ও কি, ওভাবে দেখছেন কেন? আবার ঝাঁকুনি দেবেন না তো? গায়ের ব্যথাটা না এখনো কিন্তু মরেনি। হেসে ফেলেছিলাম। অদ্ভুত মানুষ আমি না আপনি? কিন্তু এ সময় হঠাৎ কি মনে করে? আলাপ করতে এলাম আপনার সঙ্গে, বললেন উনি। আপনি পড়েন? মোটে এমএ দেবেন? আপনি তো তাহলে ছেলে মানুষ আমার কাছে। 4 বছর আগেই আমার ওসব পাঠ শেষ হয়ে গেছে। চেষ্টা করেও রাখতে পারছিলাম না। তিনি আবার আমাকে বললেন, আপনার বাড়ি খুঁজে বার করতে কত হয়রান হয়েছি জানেন? বেজায় খিদে পেয়ে গেছিল। আর কিছু না হোক, এক পেয়ালা চা তো অন্তত খাওয়ান আজকে। উঠতে হলো। কি ভেবে মাকে বললাম, চায়ের সঙ্গে এক বাটি মুড়িও বৈঠকখানায় পাঠাও, একজন বড়লোকের ছেলের সৎকার করি। মা অবাক। মুড়ি কি রে? হ্যাঁ, মুড়ি। আর কিছু দিও না কিন্তু। আর চা। কিন্তু মুড়ির বাটি দেখে অতিথি আমার উল্লাসে লাফিয়ে উঠল। জব্দ করতে গিয়ে জব্দ হলাম যেন আমি নিজেই। একবারে যতটা সম্ভব মুখে পুড়ে দিয়ে অতি কষ্টে উচ্চারণ করলেন, গ্র্যান্ড। পরে ঢোক গিলে মন্তব্য করলেন, ঘি দিয়ে না মেখে তেল দিয়ে মাখলে আরও ভালো হতো। অনেক দিন আগে খেয়েছিলাম। কৃত্রিমতা থাকলে চোখে পড়তো। নিচের ঘি মাখা চিনিটুকু পর্যন্ত যে নিষ্ঠা সহকারে চেটেপুটে খেলেন, সেটা কিন্তু দেখার মতো। পরবর্তীকালের অভিজ্ঞতায় তার মতো ভোজন রসিক আমি আর দেখিনি। খাওয়া থেকে খাওয়ার আড়ম্বর তার চতুর্গুণ। চায়ের পেয়ালায় সশব্দে বার দুই চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেললেন একটা। নিরীহ কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি বুঝি এ পাড়ার পাণ্ডা একজন? আমি বললাম, না, তবে কর্তব্যবোধ আছে তো একটু। এমএ পাশের আগে এরকম কর্তব্যবোধ বেশি চাড়িয়ে উঠলে ফেল করা কপালে আছে কিন্তু আপনার। তা আমি কি জন্যে এদিকে আসি বলে মনে করেন? এখানকার মেয়েগুলোকে বিগড়ে দিতে? আমি বললাম, সে আপনিই ভালো জানেন। মুখের দিকে চেয়ে হা হা করে হেসে উঠলেন তিনি। বললেন, রেগে গেছেন বুঝি? এরকম ভাবনাটা অবশ্য অন্যায় নয়। আমাদের বাড়িতে তো জল ভাত ব্যাপার, কিন্তু বড় নিরামিষ লাগে। আমি আর্টিস্ট অমরনাথ, ছবি আঁকি। বড় হব একদিন জানা কথা, কিন্তু বাড়িতে কেউ না এ কথাটা বিশ্বাস করে না। একটা স্টুডিও অবশ্য করে দিয়েছে, অনেক বলে কয়ে দাদুকে রাজি করিয়েছি। মডেল আনার টাকাও দেবে বলেছে। মানুষটির প্রতি আমি আকৃষ্ট হয়েছি, অস্বীকার করব না। আমন্ত্রণ এড়াতে না পেরে তার বাড়িও যাই। প্রথম মাঝে মাঝে, পরে রোজ। নিজের অজ্ঞাতে কবে দাদা ডাকতেও যেন আমি শুরু করলাম। তার মায়ের সঙ্গে আলাপ হতে আরও একটা প্রাচীন যোগসূত্র বেরিয়ে পড়ল। আমাদের পূর্বপুরুষ নাকি গুরুগিরি করতেন এই বংশের। অন্দরমহলে প্রবেশের অভ্যর্থ পাসপোর্ট পেয়ে গেলাম। অমরনাথ যখন তার মায়ের উদ্দেশ্যে হাঁক দিতেন, মা, ও মা, তোমার গুরুবংশের ছেলে এসেছে, দেখে যাও, তখন বাড়ির কম বয়সী মেয়েদের অবজ্ঞা মিশ্রিত কৌতূহল গায়ে বিদ্ধ যেন। ছেলেদের নির্লিপ্ততাও নয়নাভিরাম নয়, কিন্তু একা অমরনাথের আন্তরিকতায় কোনো প্রতিকূল অনুভূতি গায়ে মাখার অবকাশই পেতাম না। তাছাড়া বাড়ির সকলের সেরা এই খাপছাড়া লোকটি আমার প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখে সকলের ক্রমশ কাছে আসতে লাগলো যেন। এবারে মূল কাহিনীটাতে
আসা যাক, আগের ঘনিষ্ঠতার বছর দুই বাদে অমরনাথ কি একটা শিল্প অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গোয়ালিয়র রওনা হলো। 10-15 দিনের মধ্যেই ফেরার কথা, কিন্তু 8 বছর অতিবাহিত হতে চলল, আজও তিনি ফেরেননি। অথচ তিনি যে বহাল তবিয়াতে অবস্থান করছেন সেখানে, এ সংবাদ এখানে আসে। আরেকটু প্রাঞ্জল করে বলি, গোয়ালিয়র যাত্রা 3 মাস বাদের প্রথম তার খবর পাওয়া গেল। তার সারাংশ, এক রাজপুত রমণীর রূপবানে বিদ্ধ হয়ে অমরনাথ ওই মরুভূমির দেশে আটকে পড়েছেন। শুনে বাড়ির কেউ নেই, এমনকি অমরনাথের বাবা মাও বিশেষ চিন্তিত হয়েছেন বলে মনে হলো না। সমবয়সী জ্ঞাতিবর্গ হাসলেন মনে মনে। এত দিনে খোলসাটা হয়ে গেছে, যা হোক। এর কিছুকাল বাদে জানা গেল অমরনাথ ওই মেয়েটিকে বিবাহ করেছেন। এই সংবাদটা অবশ্য অপ্রত্যাশিত। অন্য সকল দিকে লাগাম ছেড়ে দিলেও বিয়ের ব্যাপারে বাড়ির সকলেই বেশ রক্ষণশীল। অমরনাথের বাবা প্রকাশ্যেই অসন্তোষ জ্ঞাপন করলেন। সাত তাড়াতাড়ি বিয়ে করা কেন বাপু? দাদু অবশ্য ব্যাপারটা গায়ে মাখলেন না। এ আবার বিয়ে? 2 দিন গেলেই চলে আসবে খন। মা শঙ্কিত হলেন। বিদেশ বিভুঁইয়ে কার পাল্লায় পড়ল কে জানে। কলকাতা হলে কি আর অতটা ভাবনা ছিল? ছেলেরা সচকিত হলেন। বিয়ে পর্যন্ত গড়িয়েছে, মেয়েরা নাসিকা কুঞ্চিত করলেন। মেম বিয়ে করলেও না হয় লোকের কাছে বলা যেত, কোথা থেকে কি না এক রাজপুতানি বিয়ে করেছে। গেল কিছুকাল, বাবা লিখলেন, টাকা পাঠাচ্ছি, যা হোক একটা রফা করে চলে এসো। বেশ কিছুদিন অপেক্ষা করে মা চিঠি লিখলেন, মেয়েটিকে না হয় সঙ্গে নিয়েই এসো, তার জন্য আমি একটা আলাদা বাড়ি ঠিক করে দেবক্ষণ। কিন্তু অমরনাথের কোনো সাড়া শব্দ নেই। এরপরে এখান থেকে একজন সাগ্রহে রওনা হলেন টাকা আর পরামর্শের ঝুলি নিয়ে। শুষ্ক পাণ্ডুর মুখে ফিরেও এলেন আবার কদিন পর। প্রশ্নের জবাবে শুধু বললেন, বাপ, বিষ মাখানো ছুরি, জ্বালাতন না করে দম নিতে দাও এখন, প্রাণে বেঁচে এসেছি এই ঢের। কিন্তু এ সত্ত্বেও দেখা গেল ততোধিক আগ্রহে আর একজন জ্ঞাতি রওনা হলেন অমরনাথকে ফিরিয়ে আনতে। আর তিনি যখন প্রত্যাবর্তন করলেন, তার অবস্থা আরও বেদনাদায়ক। কপালে পট্টি বাঁধা, পা পিছলে পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন নাকি? অমরনাথের কথা উঠতে জবাব দিয়েছেন, তার আশা ছেড়ে দাও, সে আর ফিরছে না। সকল আভিজাত্য ভুলে আমাদের বাড়ি এসেই কেঁদে ফেললেন তার মা। একদিন নয়, পর পর অনেক দিন। বিদেশে বেঘরে একটা ছেলে শেষ হয়ে যাবে, তোমরা একটু দেখবে না? আমি বললাম, ভাবছেন কেন, ভালোই তো আছে, শুনলেন তো। এর নাম ভালো থাকা? অম্বরীশের মা বললেন, তুমি একবার যাও না বাবা, তোমাকে অম্বরীশ ভালোবাসে, তোমার কথাও শুনবে। অনেক চেষ্টার পর তাকে বোঝানো গেল আমার যাওয়াটা সম্ভব নয় এবং সুশোভনও নয়, তবে একটা চিঠি লিখে দিতে পারি। কিন্তু তাও পারিনি। হৃদ্যতা সত্ত্বেও অমরনাথ নিজে থেকে আমাকে একটা পত্রও লেখেনি। আমি বা গায়ে পড়ে লিখতে যাই কেন? শোনা গেল সেখানকার কোন একটা স্কুলে অমরনাথ নাকি চাকরি নিয়েছে। সেখানে স্কুলে ছবি আঁকা শেখান। শুনে তার মা কপালে করাঘাত করেন। শেষকালে কিনা স্কুল মাস্টারে? মেয়েটা কি আমার ছেলেকে গুণ করলো? দীর্ঘ 8 বছর অতিবাহিত হয়েছে। অমরনাথের আশা ছেড়েই দিয়েছেন সকলে, এমনকি তার মাও। কিন্তু এতকাল বাদেও যখন শুনলেন হঠাৎ গোয়ালিয়র যাত্রার একটা যোগাযোগ ঘটেছে, আমার ঊর্ধ্বশ্বাসে ছুটে এলেন। সকাতরে অনুনয় করলেন, একবার শেষ চেষ্টা করতে হবে বাবা তোমাকে। একটা মেয়ের সঙ্গে আর বোঝাপড়া করতে পারবে না তুমি? মেয়েটা আমার ছেলেকে আটকে কেন রেখেছে? জবাব দিলাম, সে চেষ্টা তো আরো অনেকে করেছে মাসিমা, তাদের কথা ছেড়ে দাও বাবা,
তারা নিজেরাই হয়তো রূপ দেখে ভুলেছে। তুমি কথা দাও চেষ্টা করবে। আমি আর কি করি, নিরুপায় হয়ে বললাম, আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। ইতিহাস সম্মেলন হবে গোয়ালিয়রে। খবরের কাগজের তরফ থেকে আমি যাব খবরের দালালি করতে। সুযোগ পাওয়া মাত্র আমি সেটা আঁকড়ে ধরেছি। অমরনাথের জন্যে মনে যে কতখানি কৌতূহল পঞ্জীভূত ছিল সেটা টের পেলাম যাবার সময়। সেখানে পৌঁছে কিন্তু ভারী অবাক লাগলো। জায়গাটা সুন্দর, চারদিকে পাহাড়ের মাঝখানে ছোট একটা শহর, কিন্তু জনতার সংস্পর্শে এসে এখানে প্রেম কি করে করা চলে কিছুতেই মাথায় ঢুকছে না। নারী পুরুষে সকলেরই অদ্ভুত বেশবাস, অদ্ভুত চেহারা, কমনীয়তা নেই এতটুকু। পরে জানলাম এরা রাজপুত নয়। পথে ঘাটে সকল সময় সম্ভ্রান্ত রাজপুত মেয়ের দেখা মেলে না। দূরে পাহাড়ের ওপর তাম্রাভ গোয়ালিয়র দুর্গ দেখা যায়, শক্ত, ঋজু, কঠিন, ইতিহাস বিপর্জিত দুর্গ। যুগ যুগ ধরে তিল তিল করে আয়ু লাভ করেছে যেন এই দুর্ভেদ্য দুর্গ। একে নিয়ে এত ঝঞ্ঝা, কত রক্তক্ষয়। ওখানে আধিপত্য করে গেছে শক, হুন, রাজপুত, পাঠান, মোগল এবং ইংরেজ। বাতাসে কান পাতলে বুঝি এখনো শোনা যায় ঝাঁসির রানীর হৃদয় নিংড়ানো বজ্র নির্ঘোষ, মেরি ঝাঁসি মেরি হ্যায়, মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। যেখানে আছি সে জায়গার নাম লস্কর। এদিকটায় বাঙালির বসতি আছে কয়েক ঘর। দুদিনেই আলাপ জমে গেল। অমরনাথকে সকলেই তারা জানেন দেখলাম। বাবা, তাকে আর চিনি নে, কি কাণ্ডই না ঘটেছিল। মারামারি, খুনোখুনি হবার উপক্রম। আমাদের শুধু প্রাণ যায়। এখন তো মেয়েটা একেবারে ভেড়া বানিয়ে রেখেছে তাকে। এদিকে আর আসিয়েও না বড় একটা, ওই ফোর্টের ওপরেই থাকে। ওখানেই স্কুল, ওখানেই ঘরবাড়ি। বোধগম্য হলো না কিছুই। ভাবলাম আস্তে আস্তে সব জানা যাবে না হয়, কিন্তু এদিকে ইতিহাস সম্মেলনের জ্বালায় সময় করে উঠতে পারছি না। তার ওপর হাড় কাঁপানো শীত। বিকেল হতে না হতেই ইচ্ছে হয় লেপের নিচে ঢুকে শুয়ে পড়ি, কিন্তু দুর্গে যাবার জন্যে মন ওদিকে আকুলি বিকলি করছে। প্রথম সাক্ষাতে হাঁ করে খানিক মুখের দিকে চেয়ে রইলেন অমরনাথ। পরে ছেলে মানুষের মতো লাফ দিয়ে উঠে চেঁচামেচি শুরু করে দিলেন তিনি। অন্যান্য কোয়ার্টার থেকে উকি ঝুঁকি দিতে লাগলেন তার সহকর্মীরা। আর এদিকে পর্দা সরিয়ে যিনি দেখা দিলেন তাকে দেখে আমার স্থান, কাল, পাত্র সব যেন ভুল হয়ে গেল। বর্ণনা করতে গেলে এ লেখনী বিভ্রান্ত হবে। মোট কথা, অমন রূপ, অমন দেহসৌষ্ঠব, অমন ঘনায়ত চোখ আমি এর আগে দেখিনি। সাধারণ বাঙালি মেয়ের মতোই আটপৌড়ে বেশবাস। 27-28 বছর বয়স হয়েছে জানি, কিন্তু 20-22-এর বেশি মনে হয় না। কতক্ষণ যে আমি অভিভূত হয়েছিলাম তা আমার খেয়াল নেই। সচকিত হয়ে দুহাত তুলে নমস্কার জানালাম। নিষ্পলক নেত্রে চেয়েই রইলেন তিনি, দুই চোখে অগ্নিকণা। ভড়কে গেলাম যেন। অমরনাথের জ্ঞাতির উক্তি মনে পড়ল। বিষ মাখানো ছুরি, অবিশ্বাস, ঘৃণা এবং বিদ্বেষের এক অদ্ভুত সমন্বয় তার দুই চোখে। অমরনাথের দিকে দৃষ্টি ফেরালাম। আমাদের দুজনের দিকে চেয়ে তিনি হাসছেন মৃদু মৃদু। বললাম, আমি আশাতে উনি কি খুশি হননি? পরে সভয়ে জিজ্ঞাসা করলাম, উনি বাংলা বোঝেন তো? অমরনাথের দেহ যেন নধর কান্তি হয়ে উঠেছে। হাসিটাও তার তেমনি পুষ্টি লাভ করেছে দেখলাম। হাসি থামলে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, কি গো, তুমি বাংলা বোঝো? পরে আমার কথার জবাব দিলেন, আজকাল আমার বাংলা বানান পর্যন্ত ভুল ধরতে শুরু করেছে জানো। কাল রাতে রবীন্দ্রনাথের কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বলে আমার চুলগুলো পটাপট টেনে ছিঁড়ে দিয়েছে। ভাবছ কি আমার এত বড় টাকটা কি এমনি এমনি গজাচ্ছে? ওর হাতের গুণ, টপার টপ চুল ছিঁড়ছে।
কিন্তু এর পরেও মহিলার মুখে হাসি দেখা গেল না এতটুকু। দূরের একটা চেয়ারে বসে স্থির নেত্রে তিনি চেয়ে রইলেন অমনি। আনন্দাতিশয্যে অমরনাথের সেদিকে হুঁশ নেই। প্রশ্নের তুফান তুললেন তিনি। এসেছ কবে? 3 দিন হলো। কোথায় উঠেছ? লস্কর? তোমাকে ধরে পিটবো আমি রাস্কেল। এখানে এসেও তুমি 2-3 দিন পরে এলে আমার সঙ্গে দেখা করতে, আর উঠেছ তো উঠেছ লস্করে। উত্তেজনায় উঠে দাঁড়ালেন। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, একটা জারির জন্য নিচে টেলিফোন করে দাও তো এক্ষুনি। কি হবে? বামা কণ্ঠে সুস্পষ্ট শীতল কণ্ঠস্বর নিক্ষিপ্ত হলো এবার। ওর জিনিসপত্র সব নিয়ে আসতে হবে। কাণ্ডখানা দেখছো না? থমকে গেলেন হঠাৎ। স্ত্রীর চোখের দিকে চেয়ে যেন হৃদয়ঙ্গম করলেন সকল সমাচার কুশল নয়। বিব্রত মুখে বিরক্তি প্রকাশ করলেন। তুমি একটা যাচ্ছে তাই। আরে এ আমার বন্ধু মানিক, আত্মীয় টাত্মীয় নয় কেউ। প্রকৃতিস্থ হলেন আরও। তুমি না বললে ও এখানে থাকবেই বা কি করে? 1 পেয়ালা চা পর্যন্ত দিলে না এখনো। আমিও তো তাই এখনো অবধি খেয়াল করিনি যে ও 1 কাপ চাও খায়নি। মহিলা উঠে গেলেন। প্রশ্ন করলাম, তোমার আত্মীয়রা ওর কাছে কি অপরাধ করলেন? কি জানি, আমি তো এখানে বেশ আছি, কিন্তু আত্মীয় স্বজন কাউকে দেখলেই ও যেন বিগড়ে যায়। নিভৃত বাক্যালাপের অবকাশ পাওয়া গেল না। মহিলা আবার এলেন, একটা চেয়ার দখল করে বসলেন। অমরনাথ বক্তৃতা শুরু করলেন তার আর্ট নিয়ে। একজন পাহাড়ি পরিচারিকা চা এবং কিছু খাবার এসে রেখে গেল। চা গলার্ধকরণ করলাম কোনো প্রকারে। খাবারটা তেমনিই পড়ে রইল। গৃহিণীর অতিথি পরায়ণতা দেখে মেজাজ আমারও বিগড়ে গেছে। একটু বাদেই উঠে দাঁড়ালাম। বললাম, চলি, মিটিংয়ের সময় হলো। অমরনাথ বাস্তব জগতে ফিরে এসে বললেন, চলি মানে? তাহলে আসছো কখন? কিছুই তো খেলে না। আচ্ছা, তাহলে বিকেলেই চলে এসো আরেকবার জিনিসপত্র নিয়ে। ওর হাতের রান্না খেলে বুঝবে তখন। দিনকে দিন আমাকে কেমন হাতিটি করে তুলেছে, দেখতে পাচ্ছ? বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল অমরনাথ। হাসতে চেষ্টা করলাম আমিও। মহিলার উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করলাম। দৃষ্টির উগ্রতা প্রশমিত হয়নি এখনো, তবে একেবারে প্রত্যাভিবাদন একটা করলেন বটে। অমরনাথ 2-3 বার স্মরণ করিয়ে দিলেন বিকেলে আসতে। বেশি দেরি করো না, আমরা কিন্তু পথ চেয়ে বসে থাকব। হাসি পেয়ে গেল। বললাম, আমরা কারা? ইনিও? আবার অট্টহাসি। ফিরতি পথে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। এখানে এসেও দুর্গটা পর্যন্ত বোধহয় আর দেখা হয়ে উঠল না। বিকেল হলো, রাত এলো। অমরনাথ অস্থির চিত্তে প্রতীক্ষা করছে, আমি সেটা অনুমান করতে পারছি। কিন্তু কি আর করা যাবে? পরদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বরফ জমানো শীত বিকেল পর্যন্ত একরকম লেপের নিচেই কেটে গেল। অন্য মনস্কতায় অনুক্ষণ যে মূর্তি চোখে ভাসছে, তিনি রসদৃপ্তা অমরনাথ গৃহিণী। বিকেলের দিকে একটা মোটর এসে দরজার কাছে থামল। বিদেশি ড্রাইভারের হাতে অমরনাথের চিঠি। নিজেই যেতাম, কিন্তু ঠান্ডা লাগায় লীলাবতী যেতে দিল না। গাড়ি পাঠালাম। পত্রপাঠ সব জিনিসপত্র নিয়ে তুমি চলে এসো এই গাড়িতে। শান্ত মুখেই জবাব লিখলাম, এখানে আমি বেশ আছি। পারো তো কাল একবার এসে আমার সঙ্গে এখানে দেখা করে যেও। কথা আছে, 3-4 দিনের মধ্যেই আমি কলকাতা রওনা হব। ড্রাইভার চলে গেল। অমরনাথের চিঠি থেকে তার গৃহিণীর নামটা আবিষ্কৃত হলো, লীলাবতী। এ নাম যেন ঠিক ওরকম মেয়েকেই মানায়। মায়ের অনুরোধ মতো অমরনাথকে এর কাছ থেকে সরিয়ে নিতে পারবো না, তা আমি বুঝতে পারছি। কিন্তু লীলাবতীর কাছে আমার কিছু কৈফিয়ত পাওনা আছে। অমরনাথ এলে সেটা নেব স্থির করলাম। পরদিন সকাল অমরনাথ এলেন, সঙ্গে এলেন লীলাবতীও। কিন্তু আশ্চর্য, তার চোখের অগ্নিকণা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। মুখের উগ্র কাঠিন্যও। স্নিগ্ধ স্বচ্ছতায় আজ আরেক রূপ দেখলাম তার, অপরূপ। অমরনাথ সোৎসাহে
আমার পিঠে এক কিল বসিয়ে বললেন, সাবাস, দেয়ার লাইজ ইয়োর ট্রাম্প কার্ড। খুব জব্দ হয়েছে। ওর ধারণা ছিল একবার ওকে দেখলে সকলেই কাচপোকার মতো আটকে যাবে ওর বাড়িতে। কাল শেষে খুঁটিয়ে খুঁটিয়ে তোমার সম্বন্ধে অন্তত 1000 কথা জিজ্ঞাসা করল। আমাদের প্রথম দিনের আলাপের কথাটাও ওকে বলেছি। নাও ওঠো এবার। বিব্রত বোধ করছি আমি। বললাম, তোমাদের অসুবিধা হবে, মাঝে মধ্যে না হয় তোমরাই একবার এখানে এসে আমার সঙ্গে দেখা করে যেও। লীলাবতী একটুখানি মুখের দিকে চেয়ে থেকে দরজার কাছে গিয়ে ড্রাইভারকে ইশারায় ডাকলেন। সে এলে ঘরের কোণ থেকে আমার সুটকেস এবং বাক্সটা গাড়িতে তুলতে নির্দেশ দিলেন। এক টানে শয্যা সামগ্রী গুটিয়ে বগলদাপা করল অম্বরনাথ। টেবিল থেকে আয়না, চিরুনি, ব্রাশ প্রভৃতি তুলে নিয়ে লীলাবতী কাছে এসে গম্ভীর মুখে বলল, চালিয়ে জি। গাড়ি চলল। অম্বরনাথ বলল, তোমার একদিনের ব্যবহারেই বেচারির আত্মারাম খাঁচা, তার ওপর ওই হিন্দির টকবগানি শুনলে আর রক্ষা নাই। লীলাবতী মুখ টিপে হাসল। তোমার হিন্দিটা একটু শুনিয়ে দাও না। ফিরে তাকালো আমার দিকে। আপনি বলতে হবে, তাই না? আমি বললাম, যা খুশি। হেসে উঠলেন, जो खुशी वो तो आपसे निकल गया, वो ठीक है, लेकिन आपको भी वही बोलना चाहिए, समझे? অবাক লাগলো। ইনি সেদিন 2 চোখে ভস্য করতে চেয়েছিলেন। ছদ্ম হতাশায় অমরনাথ বললেন, এর সঙ্গে আমাকে হিন্দিতে প্রেম পর্যন্ত করতে হয়েছিল। বুঝে দেখো, না পারি কিছু বুঝতে, না পারি কিছু বোঝাতে। সে এক প্রাণান্তকর ব্যাপার। হঠাৎ যেন মনে পড়ল, তর্জন করে উঠলেন, আচ্ছা, আমি না হয় হিন্দিতে ওস্তাদ, আর তোমার সেদিনের বাংলাটা? লীলাবতী সচকিত হয়ে তার মুখ চাপা দিতে গেল। শক্ত মুঠিতে তার দুহাত ধরে রাখলেন অম্বরনাথ। বলবই, সেদিন আমার ভুঁড়ি বাড়ছে বলে ঠাট্টা করতে গিয়ে বলল কি না, ভুঁড়ি বাড়ছে। 8 বছর বাংলা শিখে এই? শুনে তো আমি হাঁ। ছদ্মকপে লীলাপতি জবাব দিল, বেশ, যাও, দিনরাত তো থাকো ছবি নিয়ে, বাংলা বলি কার সঙ্গে? 2 দিনের জায়গায় সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। যাবার কথা তুলতেই এরা হাসতে শুরু করে দেয়, যেন এমন অসম্ভব কথা এরা এর আগে কখনো শোনেনি। যাবার জন্যে আমিও যে খুব উদ্গ্রীব হয়ে আছি এমনটাও নয়। অমরনাথকে চিনতাম, কিন্তু লীলাবতীর উচ্ছল প্রাচুর্য দেখে বিস্মিত হয়েছি। ওদিকে নিজের হাতে অমরনাথের স্নানের গরম জল পরীক্ষা করবেন, রান্না করবেন, সামনে বসে খাওয়াবেন, দরকার হলে ঘুম পাড়াবেন। ঝি চাকর দিন রাত ফাঁকি দিক, একটি কটু কথাও বলবে না। কিন্তু কর্তার কোনো কাজ এতটুকু ত্রুটি করেছে কি করেনি, 2 চোখ জ্বলে উঠবে ঝকঝক করে। সেদিন ঠাট্টা করে বললাম, লোকটা একেবারে অমানুষ হয়ে গেল যে। হাসলেন, গেলই তো, কি আর করা যাবে। অমরনাথ স্কুলে গেলে পরে রোজই আমরা দুর্গের কোনো না কোনো দিকে বেড়াতে বেরোই। হালকা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন লীলাবতী। ওটা গুজরি মহল, ওখানে থাকতো মানসিংহের গুজরি বউ মৃগনায়নী। হাসলেন একটু। গল্প শুনবেন? ঘোড়ার পর ঘোড়া মাথায় সাজিয়ে পথ চলছেন সাধারণ মেয়ে মৃগনায়নী। ওদিক থেকে ঘোড়ায় চড়ে আসছেন রাজা মানসিং। জল তৃষ্ণায় তার ছাতি ফাটে। মৃগনায়নীর ঘোড়ার জল তৃষ্ণা মিটালো, কিন্তু তাকে দেখে আর এক তৃষ্ণায় রাজার আবার তখন বুক ফেটে গেল। তরল কণ্ঠে লীলাবতী হেসে ওঠে। মান মন্দিরে এসেই তিনি সবার আগে যান জহর কুণ্ডের কাছে। যুদ্ধে পরাজয়ের পর মান বাঁচাতে এই কুণ্ডের আগুনেই প্রাণ দিতেন রাজপুত রমণীরা। পরে দাগা কাটে। মুখে বলি, কুণ্ডে তো এখনো কালিঝুলি লেগে আছে দেখছি, খানিকটা মেখে নাও না, পুণ্য হবে। পাতালপুরীর বন্দি ঘরটা আমাকে আকর্ষণ করে। শৃঙ্খলের নিদর্শনগুলো আজও তেমনি আছে। অগণিত রাজপুরুষ যুগের পর যুগ কাটিয়ে গেছে এখানে। জীবিত অবস্থায় আর সূর্যের মুখ দেখেনি এরা কেউ। ওই লোহার আংটা দুটোয় শৃঙ্খলিত ছিলেন শুনেছি রাজভ্রাতা হতভাগ্য মুরাদ, নির্মম অস্ত্রাঘাতে যার তপ্ত রুধির দুর্গের পাষাণকে করে রেখেছে কলঙ্কিত।
আমার স্তব্ধতা দেখে এবার লীলাবতী ঠাট্টা করলেন। আসলে বন্দী হবার দিকে পুরুষদের একটা অহেতুক ঝোঁকই আছে, তোমার দাদাকেই দেখো না। জবাব দিলাম, ঠিক, তাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই তো আমার এখানে আসা। পলকের জন্য চোখের দৃষ্টি তার ক্ষুরধার হয়ে উঠল যেন। পরে হালকা জবাব দিলেন, বেশ তো, চেষ্টা করে দেখো। রানীদের প্রসাদন কক্ষ, শীষমহল থেকে চারদিকের আয়নাগুলো সব সরিয়ে ফেলা হয়েছে। বললাম, সেগুলো থাকলে বেশ হতো, আজ একসঙ্গে তোমার 1000 মূর্তি দেখতে পেতাম। তিনি জবাব দিলেন, এক মূর্তিতেই রক্ষা নেই, 1000 মূর্তি দেখলে ফিট হয়ে যাবে। কখনো গল্পচ্ছলে, কখনো বা ইতিহাস রাজত্বে ভ্রমণের ফাঁকে ফাঁকে অমরনাথের বিবাহপূর্ব জীবন অধ্যায়ের অনেকটাই আরোহণ করা গেল। বিস্মিত হইনি, আমার সঙ্গে তার প্রথম পরিচয়ের মধ্যে দিয়ে সবটুকু উপলব্ধি করতে পারি। জমিদার, রাজপুত, সর্দারের বিদুষী কন্যা হচ্ছে লীলাবতী। বাড়ির দেউড়িতে তাদের তলোয়ার ঝোলে এখনো। তার পায়ের তলায় বুক পেতে দিতে উদ্গ্রীব অনেক স্বজাতীয় তরুণ। কোনো বিষম লগ্নে তাকে প্রথম দেখে অমরনাথ। পরপর 5 দিন তাকে অনুসরণ করলেন সকাল বিকেল। 6 দিনের দিন তাদের দেখা হলো এই দুর্গে সাসবহুর মন্দিরের কাছে। 11 শতাব্দীর শাশুড়ি বধূর 2টো বিখ্যাত মন্দির। সসঙ্গিনী বেড়াতে এসেছে লীলাবতী। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে হনহন করে হেঁটে এসে দাঁড়ালেন অমরনাথের মুখোমুখি। হিন্দিতে প্রশ্ন করলেন, আপকা মতলব ক্যা হ্যায়? ক্যা মতলব? অম্বরনাথ হকচকিয়ে গেলেন। পিছু নিয়েছেন কিনো? প্রকৃতিস্থ হলেন অম্বরনাথ। জবাব দিলেন, প্রাণের দায়, ভুলতে পারছি না তোমাকে। ও ও মন্দিরের গায়ে মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করলেন। লীলাবতী, দেখেছ? অম্বরনাথ দেখলেন। প্রতিটি মূর্তির নাক মুখ নির্মূলিত, বিধর্মীর আমলে হিন্দু মূর্তি বিদ্বেষের নিদর্শন। লীলাবতী আবার বললেন, নাক মুখ অমনি থেবড়া করে দেব, আমরা রাজপুত মেয়ে, ভুলো না সেটা। রাজপুত মেয়েকে অম্বরনাথ ভুললেন না তো বটেই, নিজের নাক মুখের প্রতিও খুব বেশি মমতা আছে বলে মনে হলো না। ফলে লীলাবতীর সামান্য একটু ইঙ্গিতে অম্বরনাথকে অজ্ঞান অবস্থায় সোজা হাসপাতালে পাঠিয়ে দিলেন তার জনকতক অনুগ্রহ প্রার্থী। এর পরের দেখা মাতা কি মন্দিরের পাশে ছোট্ট পাহাড়ের ওপরটা সমতল, শুয়ে থাকা যায় এমন 10-15টা বড় বড় পাথর ছড়ানো। পাশ দিয়ে প্রশস্ত রাস্তা গেছে আমখো জঙ্গলের দিকে। একটা পাথরের ওপর পা ছড়িয়ে বসে অমরনাথ তুলি দিয়ে ছবি আঁকছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। কলরব করতে করতে সেখানে এসে থমকে দাঁড়ালেন লীলাবতী অ্যান্ড পার্টি। ক্যানভাসের ফ্রেম হাতে কাছে এসে দাঁড়ালেন অম্বরনাথ। বললেন, তোমরা লোকেরা নির্দয় নও খুব, 2 মাসেই আমি সেরে উঠেছি। ক্যানভাসটা তুলে ধরলেন তার সামনে। লীলাবতীর প্রতিকৃতি ফুটে উঠেছে। সঙ্গিনীদের তো চক্ষু স্থির। অম্বরনাথ বললেন, ওই পাথরটা একটু বসো না, মন থেকে ঠিক মতো এঁকে উঠতে পারছি না। লীলাবতী নির্বাক। একটু বাদে অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করলেন, প্রাণে ভয় ডর নেই কি তোমার? আছে বলেই তো এখানে পড়ে আছি লীলাবতী। কী রকম? চেয়ে আছে যেন লীলাবতী। এখান থেকে গেলে প্রাণ যাবে? এখানে থাকলেও প্রাণ যাবে? লীলাবতীর 2 চোখ স্থির, শান্ত। সেটা সহ্য হবে। লীলাবতীর খেয়াল হলো কথার ফাঁকে অম্বরনাথের হাতের তুলি দ্রুত চলছে, দৃষ্টি মুখের ওপর সংবদ্ধ। ছুটতে পালালেন সেখান থেকে। সঙ্গিনীদের কৃপায় খবরটা শহরময় রটে যেতে সময় লাগলো না। রাগের মাথা লীলাবতীও গোপন করলেন না কিছু। 2 দিনের মধ্যেই অম্বরনাথের আস্তানা চড়াও করে দেখতে এলো জনকতক। ছবির কথাটা সত্যি কি না, রঙে রঙে ছবি তখন মূর্তিমতি হয়ে উঠেছে অম্বরনাথের হাতে। তারা শাসালেন, বিপদ হবে কিন্তু এই সব ছবি আঁকলে। অমরনাথ বললেন, জানি। তারা বললেন, এতে আমাদের জাতির অপমান। অমরনাথ বললেন, সেটা ভুল, এতে তোমাদের জাতির সম্মান। ছোট শহর উত্তপ্ত হয়ে উঠল। লীলাবতীর পিতা ষড়যন্ত্র করলেন, একেবারে সরিয়ে দাও ওকে।
ঠিক হলো দিনক্ষণ। অম্বরনাথের দোরগোড়ায় গাড়ি থামলো একটা। নেমে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলেন লীলাবতী। তার হাত ধরে সজোরে আকর্ষণ করলেন। শিগগিরি এসো। কোথায়? অম্বরনাথ জিজ্ঞেস করে। চিনবে না, দেরি করো না, ওরা এসে পড়বে। এই এসে পড়ল বলে। ছবির ফ্রেম হাতে করে অম্বরনাথ উঠে দাঁড়ালেন। লীলাবতী বললেন, ওটা থাক, এখানে রেখে দাও। অম্বরনাথ জবাব দিলেন, না, এটাও নিতে হবে। লীলাবতী ঝাঁঝিয়ে উঠলেন, ওটা নিলে পথেই ধরা পড়ে যাব। আমি তো সঙ্গে আছি, ছবি নিয়ে কি হবে? অম্বরনাথ ছবি রেখে দিল। পুরনো একটা বড় বাড়ির দরজায় ঘোড়ার গাড়ি থামল। সেখানে থাকে লীলাবতীর বৃদ্ধ মাতামহ। বাইরে অপেক্ষা করছিলেন তিনি। তিনি অম্বরনাথের পিঠ চাপড়ে দিলেন। লীলাবতীকে বললেন, ভয় নেই, এখানে কেউ এলে আর জান নিয়ে ফিরতে হবে না। বৃদ্ধকে অপূর্ব বলে মনে হলো অম্বরনাথের। এখানেই যবনিকা টানতে পারতাম, কিন্তু তাহলে বাকি থেকে যায় কিছুটা যাত্রার আগের দিন সাসবহুর মন্দিরের কাছে একটা উঁচু পাথরের ওপর বসে আছি, অদূরে লীলাবতী। কথায় কথায় অম্বরনাথের পারিবারিক প্রসঙ্গটা উঠে পড়ল। অস্বাভাবিক গম্ভীর দেখালো লীলাবতীকে। তবু বলতে ছাড়লাম না, তাদের সঙ্গে ব্যবহারটা কিন্তু তুমি ভালো করনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লীলাবতী। বলল, কিরকম? তাদের দোষ কি? তারা তাদের আত্মীয়কে ফিরিয়ে নিতে এসছিল, আর আমার আশাও সেই জন্য। লীলাবতী এবার ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আত্মীয়কে ফিরিয়ে নিতে এসেছিলেন? থেমে গেলেন, হেসেও ফেললেন হঠাৎ। তোমার কথা থাক, তারা কি বলেছে শুনি? একজন বলেছে তুমি একখানিক বিষ মাখানো ছুরি। তবু তো সত্যিকারের ছুরি ওর বুকে বসায়নি। তারপর আর একজন, সে বেচারি তো পা পিছলে পড়ে কপাল ফাটিয়ে নিয়ে এসেছে, বলবে আর কি। লীলাবতী এবার মৃদু হাসল। পরে বলল, তোমার দাদা ফিরে গেলে আমার ভয়টা কি? আমিও তো সঙ্গে যেতাম, কিন্তু তারা তাকে ফিরিয়ে নিতে আসেনি। পা পিছলে যার কপাল ফেটেছে শুনছ, তার কপালটা আমি পাথরের সঙ্গে ঠুকে দিয়েছিলাম। হাসলেন আবারও। এতটা কেন দরকার হয়েছিল তা আমি বুঝতে পারলাম না। এমন একটা কিছু সন্দেহ যে আমারও হয়নি তা নয়, কিন্তু এতটা ভাবিনি। আমার নির্বাক মুখের দিকে চেয়ে তিনি আবারও বললেন, তোমাকেও তাদেরই একজন ভেবেছিলাম। প্রথম দিনের অভ্যর্থনাও আমি তাই ওরকমই করেছিলাম। তা প্রথম দিনে সে মূর্তি স্মরণ করে হেসে ফেললাম। বললাম, তাদের একজন হলেই বা তুমি করতে কি? আমার বুকের ছাতিটা দেখেছ? অস্ফুট কণ্ঠে হেসে উঠল লীলাবতী। বলল, দেখেছি, 20 হাত। এই কদিনের অনাবিল আনন্দের ওপর হঠাৎ যেন বাসন মাজা জল পড়ল সেদিন রাত্রিতে। লীলাবতী রান্নাঘর তদারক করছিল। দূরে নিরালায় এসে বসলাম অমরনাথের সঙ্গে। মুখভাব গম্ভীর। বললেন, কালই যাওয়া ঠিক তাহলে? কালও যদি বেঠিক করি তাহলে যাওয়া কি আর হবে? তিনি কোনো রকমে নিঃশ্বাস ফেলে বললেন, তোমাকে একটা কথা বলি, এভাবে আর ভালো লাগছে না আমার। উঠতে বসতে যে করে আগলে রেখেছে, একেবারে হাঁপ ধরে গেছে। চেয়ে আছি আমি তার দিকে। এবার আমি সত্যিই পালাবো ভাবছি। শিগগিরই হয়তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আমি অবাক, নিস্পন্দ। সমস্ত দেহ থেকে একটা উষ্ণ রক্তস্রোত মাথায় উঠছে, তা আমি উপলব্ধি করছি। ওর রক্তে আছে বংশগত পিচ্ছিলতা। আমারই ভুল হয়েছিল। অনেকক্ষণ বাদে খুব ধীরে ধীরে বললাম, আমার আর লীলাবতীর দুজনের সঙ্গেই ঝগড়ার মধ্যে দিয়ে তোমার পরিচয়। লীলাবতীর কাছ থেকে পালিয়ে আমার সঙ্গেই যদি তোমার দেখা হতো, তার ফলও খুব ভালো হবে না বোধ করি। সুস্পষ্ট বিরক্তি প্রকাশ পেল তার মুখে। ওসব আমি করি নে। জানো তো, এভাবে মানুষ বাঁচে না। আমি কি করব? রাত্রিতে খাওয়া হলো না ভালো, ঘুমও হলো না। মুখ তুলে লীলাবতীর দিকে চাইতে পারি না। পরদিনও তাই। দুপুরে গাড়ির সময় অনেক আগেই রওনা হয়ে গেলাম। বেদনায় টনটন করছে বুকের ভেতরটা। অমরনাথের এই শিথিলতা একবার যখন এসেছে, ও যাবেই। সমস্ত দুনিয়ার অবিশ্বাসের বোঝা নিয়ে
স্তব্ধ হয়ে বসে আছে লীলাবতী। ঘুরে ফিরে সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছে। দিন চারেক পথে পথে ঘুরে কাটিয়ে দারুণ বৃতৃষ্ণা নিয়ে কলকাতায় ফিরলাম। স্নান সেরে নিজের ঘরে এসে বসতে টেবিলের ওপর একটা খাম চোখে পড়ল। মেইলি লেখা, গোয়ালিয়রের ছাপ। শেষ দিন ওই ছলনাটুকু তোমার দাদাকে দিয়ে আমিই জোর করে করিয়েছিলাম। দুবার বলেছিল, তোমার দাদার বন্দিদশা ঘুচাতে এসেছো তুমি, তাই দেখতে ইচ্ছে হলো তোমার দৌড় কত। কিন্তু তুমি যাবার পর থেকেই সে কি রাগ তার। যাবার আগে কেন মন খারাপ করে দিলাম তোমার। গোটা 10 কাটলেট তার মুখের সামনে ধরলাম, সঙ্গে নিজেকেও। তবু বকুনি কি থামে। তাই তাড়াতাড়ি চিঠি লিখতে বসেছি। রাগ করো না, লীলাবতী। জগদ্দল এক পাষাণ ভার যেন বুক থেকে নেবে গেল। নিজের মনেই হাসছি বসে। পায়ের শব্দে সচকিত হলাম। অম্বরনাথের মা। চিঠিটা তুলে পকেটে রেখে দিলাম, আর প্রমাদ গুনলাম মনে মনে। নীরব প্রশ্নে তিনি চেয়ে রইলেন। একটু ভেবে নিয়ে বললাম, আপনার ছেলেকে এখানে নিয়ে আসা যায় হয়তো, কিন্তু প্রাণটা তার সেখানেই থেকে যাবে। সেরকম করে তাকে পেতে চান না বোধ হয় আপনি। কি বুঝলেন অম্বরনাথের মা, তা তিনিই জানেন। বিমূঢ় নেত্রে মুখের দিকে চেয়েই রইলেন শুধু। শেষ হলো আজকের গল্প লীলাবতী। সত্যি প্রেম কি অদ্ভুত, তাই না? কেমন লাগলো আপনাদের এই ছোট্ট গল্পটি, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।